আমাদের পার্টিতে ডেকে নিজে ঘুমিয়ে পড়েনি তো? স্যার ও নিজের জন্মদিনের পার্টিতে কি করে ঘুমাবে? আরে ওকে কিছু বিশ্বাস নেই, 60 বছর বয়স হয়েছে। সুধীর বাইরে আয় ভাই। হ্যালো। পার্টি আজকেই তো নাকি কাল? হ্যাঁ পার্টি আজই, আই এম শিওর। আমি ওকে একবার ফোন করে দেখি। ভেতর থেকেই তো রিং শোনা যাচ্ছে, তাহলে কেউ গেট খুলছে না কেন? তাহলে ভিতর থেকে কেউ দরজা কেন খুলছে না? আমি বললাম না 60 বছর বয়স, এখনো বাচ্চা আছে। সুধীর, পিছনে জানলার দিকে গিয়ে দেখি। হ্যাঁ স্যার চলুন। চলুন ওদিকে। এমার্জেন্সি মেডিকেল কার্ড। এনার আমন্ড আর শেলফিশে অ্যালার্জি আছে। স্যার কেকটাও পুরো খাওয়া হয়নি, এই দেখুন। মনে হচ্ছে কেক কাটার কিছুক্ষণের মধ্যেই এরা সবাই মারা গিয়েছেন। হাতাহাতির কোনো চিহ্নই নেই, সোজা গুলি করেছে। এইভাবেই গুলি চালিয়েছে। আরেকটা লাশ কোথায়? ভেতরে আছে স্যার। গান কেস, কিন্তু এ তো পুরো খালি। তবে স্যার, এই ঘটনা ঘটেছে কতক্ষণ হয়েছে? এই 4 জনের মৃত্যুই কালকে দুপুর 2টো থেকে 4টের মধ্যে হয়েছে। এরা কে কিছু জানতে পারলে? হ্যাঁ স্যার, উনি সুধীর বাবু, আর কে উইপস ইন্ডাস্ট্রির চেয়ারম্যান। ওর বড় ছেলে নীল, আর এ ওর ছোট ছেলে রিতেশ। আর ভিতরে যে আছে সে সুধীর বাবুর স্ত্রী মায়া। স্যার, নীল আর রিতেশ দুজনেই আর কে উইভস কোম্পানির বোর্ড মেম্বার ছিল, কিন্তু কোম্পানির অবস্থা খুবই খারাপ ছিল, বন্ধ হওয়ার জোগাড়। প্রচুর ধার বাকি হয়ে গেছিল, আর বাজারের ধারও মেটাতে পারছিল না, সমস্যা বেড়েই চলেছিল। তাহলে এখানে সেলিব্রেশন কি জন্য হচ্ছিল? স্যার, সুধীর বাবুর 60তম জন্মদিন ছিল। বার্থডে সেলিব্রেট করছিল। তাহলে নিশ্চয়ই আরো অনেকে এসেছিল। অফিসের কিছু লোক এসেছিল স্যার, আর ওদেরকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছি। এরা সবাই এখানে একসাথে থাকতো কি? না না স্যার, এখানে তো শুধু সুধীরবাবু আর মায়া থাকতেন। সুধীরবাবু নীল আর রিতেশের জন্য আলাদা আলাদা বাংলো কিনে রেখেছিলেন, এরা দুজন ওখানেই থাকতো। আজকে তারা বাবার জন্মদিন পালন করতে এসেছিল। স্যার, সন্ধেবেলায় অনেক বড় একটা পার্টি হওয়ার কথা ছিল। কেক কাটার কিছুক্ষণের মধ্যেই সবাই মারা যায়। পার্টি প্ল্যান যারা করেছিল সেই টিমটা এসেছিল, কিন্তু কেউ দরজা খোলেনি দেখে চলে গিয়েছিল। বস, আমার মনে হচ্ছে না যে কেউ বাইরে থেকে এসেছিল। যা কিছু ঘটেছে এই 4 জনের মধ্যেই ঘটেছে। কিন্তু বাড়িতে তো কোনো চাকর অবশ্যই থাকবে। আছে তো, চাকর আছে তো, কিন্তু তারা গ্রামে গেছে। সুধীরবাবু শুধু আজকের জন্য একজন সার্ভেন্ট হায়ার করেছিলেন, সে কাল সকালে কাজ করে গেছিল, আর পার্টি শেষ হওয়ার পরে আজকে এসে পরিষ্কার করার কথা ছিল। পার্টি শেষ হওয়ার আগেই সবকিছু শেষ হয়ে গেছে। মনে তো হচ্ছে এটা মার্ডারই। সরি ডক্টর সালুকে, আমার এটা মনে হচ্ছে যে এই 4 জন ছাড়াও এখানে আরো একজন ছিল, যে বাইরে থেকে ভেতরে এসেছিল। একটু মন দিয়ে দেখো, এখানে কোনো হাতাহাতির কোনো চিহ্ন নেই, আর প্রত্যেকটা জিনিস নিজের জায়গাতেই আছে। এটা মনে হচ্ছে যে কেউ কেকের মধ্যে কিছু মিশিয়ে দিয়েছিল, যেটা খেয়ে এরা 4 জনই অজ্ঞান হয়ে গেছিল। তারপরে ওই 5 নম্বর লোকটা বাড়ির মধ্যে ঢুকলো, এসে সবাইকে গুলি করে দিল। এটা বস 100% মার্ডার। মার্ডার আর সুইসাইডও। আচ্ছা, তোমরা তো নিশ্চিতভাবে কি করে বলছো?
স্যার এই দেখুন, বাকি 3টে লাশের কাছে স্ট্রাগলের কোনো চিহ্ন মাত্র নেই, শুধুমাত্র সুধীর বাবু ছাড়া। এনার পা ভাঁজ হয়ে রয়েছে, অনেকটা ব্লাডও বেরিয়েছে। আমার মনে হয় যখন ওনার গুলি লাগে তখন উনি বেঁচে ছিলেন। যদি উনিও কেক খেয়ে বাকিদের মতো অজ্ঞান হয়ে থাকতেন তাহলে ওদের মতোই পড়ে থাকতেন। ইনি প্রথমে 3 জনকে গুলি করেন আর তারপর সুইসাইড করেন, এরকম মনে হচ্ছে। যদি এটাই হয়তো তাহলে যে বন্দুক দিয়ে গুলি করা হয়েছিল সেটা কোথায়? সেটা এইখানে গুলি লেগেছিল, মানে মাথাতে। সুধীর বাবু যদি এইভাবে গুলি চালান তো এইভাবেই হয়তো পড়েছেন, আর তখনই হাত থেকে বন্দুকটা এই হলো বন্দুক। স্যার এই দেখুন, রিতেশের ফোনটা পেলাম। স্যার ও কেক কাটার কিছুক্ষণ পরেই নিজের সোশ্যাল পেজে এই সেলফিটা পোস্ট করেছে। বলছিলাম না, এখানে পঞ্চম ব্যক্তি থাকতেই পারে না। কিন্তু বুঝতে পারছি না কেন, আমার এখনো সন্দেহ আছে। দেখুন, সন্দেহ করা তো আমাদের কাজ। একটা কাজ করে যতগুলো এভিডেন্স আছে, যতগুলো জিনিস আছে, সব বিউরোতে নিয়ে যাই, দেখি এসিপি স্যার কি বলেন। গোলমাল মনে হচ্ছে। বস, আমি ওদের পেটের মধ্যে কেকের টুকরো পেয়েছি, ওই যে কেক ওরা খেয়েছিল। ওই কেকের মধ্যে সেনেটিভ মেশানো ছিল, নেশার ওষুধ। সেনেটিভ? 3 জন খেয়েছে আর অজ্ঞান হয়ে গেছে। 4 জনই? না, 3 জন। নীল, রিতেশ আর মায়া, ওদের 3 জনের পেটের মধ্যেই শুধু কেকের টুকরো পাওয়া গেছে। তার মানে সুধীর বাবু ওই কেকটা খাননি? না দয়া, শুধু একজনই ছিল যে গুলি চলবার সময় অজ্ঞান হয়নি। কি সুধীরবাবু নিজের জন্মদিনে এই কেক খাননি? হয়নি, কারণ ওই কেকের মধ্যে বাদাম মেশানো ছিল। কিন্তু স্যার ওনার বাড়ির লোকের তো নিশ্চয়ই জানা আছে যে ওনার বাদাম থেকে অ্যালার্জি ছিল। এক্স্যাক্টলি। তাহলে এই কেক আনলো কেন? অদ্ভুত ব্যাপার। সুধীর বাবুর বার্থডে ছিল আর কেক ওই 3 জনে খেয়েছিল। কেক 3 জনে খেয়েছিল, কিন্তু ওখান থেকে যে বন্দুকটা পাওয়া গেছে তাতে 4টে গুলি খরচ হয়েছে, যেগুলো এদের গায়ে লেগেছে। অদ্ভুত ব্যাপার যে ওর ওপর সুধীরের আঙুলের ছাপ আছে। আর ওই বন্দুকটাও তো সুধীর বাবুর নামেই রেজিস্টার করা। তো সুধীর বাবু প্রথমে ওই 3 জনকে গুলি করে আর তারপর নিজে সুইসাইড করে, কিন্তু কেন? ঝামেলা এড়ানোর জন্য। ব্যবসা ডুবে যাচ্ছে, ধার দেনা বেড়ে যাচ্ছে, এই জন্য নিজের সঙ্গে পুরো ফ্যামিলিটাকেই মেরে ফেলে। আর কি কারণ হতে পারে? হ্যাঁ স্যার, তাই তো মনে হচ্ছে। সুধীর বাবু ইচ্ছে করেই ওই বাদামওয়ালা কেক নিয়ে এসেছিল যাতে ওনাকে না খেতে হয়, আর উনি সেনেটিভ মিশিয়ে ওই কেকটা সবাইকে খাইয়ে দেন। আর অজ্ঞান হওয়ার পরে তাদের মেরে ফেলে নিজেও আত্মহত্যা করেন। রবি, ওই রিতেশ যেটা ফটো আপলোড করেছিল না নেটে, সেটা একটু খোলো তো। কটার সময় তুলেছিল এই ফটোটা? স্যার 2:05 আর আপলোড করেছিল? স্যার 2:07। সালুকে একটা কথা বলো, কেক খাওয়ার কতক্ষণ পরে ওরা অজ্ঞান হয়েছিল? 20 থেকে 25 মিনিট। মানে 2:30 না 2:35? আমার মনে হয় ওরা সবাই ওই সময়ই মারা গিয়েছিল, 2:30 থেকে 3:45-এর মধ্যে। মানে সবকিছু ঘটেছে ওই 40 মিনিটের ভেতরেই। 1 মিনিট, ওই দেখো, ওই ছায়াটা কার? ওই শ্যাডো? এই 4 জন তো এখানে দাঁড়িয়েছিল, তাহলে ছায়া ওখানে গেল কি করে? সেটা ওখানে গিয়েই দেখতে হবে। এই শ্যাডোটা কার ছিল? 2:04। পর্দার পজিশন একদম ঠিক আছে তো? একদম স্যার। পজিশন নিয়ে নি। রেডি? 2:05। ইয়া। আরে এখানে তো কোনো ছায়া দেখতে পাচ্ছি না। তাহলে ওখানে ছায়া কোথা থেকে এলো? রোদটা এই দিক থেকেই আসছে। রবি, তুমি ওইখানটা গিয়ে দাঁড়াও তো। ইয়া, ব্যাস। এইখানে ছায়াটা দেখা যাচ্ছে, ঠিক যেমনটা ওখানে ছিল, সেম টু সেম। আমি ঠিকই বলেছিলাম, এখানে কোনো 5 নম্বর লোক ছিল। আর সে ওখানেই দাঁড়িয়েছিল যেখানে আমি দাঁড়িয়েছিলাম। এই সেই লোকটাই হবে যে সুধীর বাবু আর তার পরিবারকে মেরেছে। আর সে আমাদের অলমোস্ট ধোকা দিয়ে দিয়েছিল যে এটা মার্ডার কাম সুইসাইড। আর ওর ছায়াই ওকে ধোকা দিয়ে দিয়েছে। কিন্তু স্যার আমরা এই ছায়ার মাধ্যমে খুনি অবধি পৌঁছবো কি করে? খুনির মেন টার্গেট ছিল সুধীর বাবু, আর সে ওই সময় ওখানেই দাঁড়িয়েছিল। নিশ্চয়ই চেনা জানাই কেউ হবে। কারেক্ট।
খোঁজ নিয়ে দেখো সুধীরবাবু পার্টিতে কাদের কাদের ডেকেছিলেন। স্যার আমি পড়ি। তুমি সুধীরের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট? হ্যাঁ। স্যার আমি জাহ্নবী। মার্কেটিং হেড। ইয়েস স্যার। হ্যাঁ স্যার, আমি জগন্নাথ, আমি কোম্পানির লয়ার। আর সুধীর বাবুর পার্সোনাল লয়ারও। আগে হ্যাঁ, কিন্তু আপনারা আমার কাছে কি জানতে চাইছেন? সুধীরবাবুর কোম্পানিতে প্রায় 300 লোক কাজ করতেন, কিন্তু উনি পার্টিতে শুধু আপনাদের 3 জনকেই ডাকলেন। এরকম কিসের বিশেষ সম্পর্ক ছিল আপনাদের সঙ্গে সুধীরবাবুর? স্যার আমি আগেও বলেছি যে আমি ওনার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। তো একজন এক্সিকিউটিভ অফিসারের সঙ্গে এতটা পার্সোনাল রিলেশনশিপ? স্যার আমি ওনার শুধু কাজই না, বরং ওনার পার্সোনাল লাইফও ম্যানেজ করতাম। আই মিন পার্সোনাল আর প্রফেশনাল দুটোই। আর ওই দিনও আমি পার্টি ম্যানেজ করতে গেছিলাম, সেলিব্রেট করতে না। আর উকিল বাবু আপনি? স্যার আমি আর সুধীর হলাম ছোটবেলাকার বন্ধু। ওর বার্থডে আর আমি যাব না, এটা কি করে হতে পারে? আর আপনি, আপনাকে কেন ইনভাইট করেছিল সুধীরবাবু পার্টিতে? স্যার আমাকে সুধীর স্যার না, নীল ইনভাইট করেছিল। আমি আর নীল খুব ভালো বন্ধু ছিলাম। আই সি। তো আপনি ওনার পুরো শিডিউল ম্যানেজ করতেন। তো এই বার্থডে পার্টির দিন কেউ কি আসার কথা ছিল? কোনো মিটিং রেখেছিলেন আপনারা? স্যার ওই দিন ব্যাংক হলিডে ছিল, তার জন্য কোনো মিটিং বা অ্যাপয়েন্টমেন্ট ছিল না। আর ওনার বার্থডে ছিল, তাই উনি পুরো দিন ওনার ফ্যামিলির সাথেই কাটাতে চাইতেন। দুপুর 2টো থেকে 3টের মধ্যে আপনারা কোথায় ছিলেন? স্যার আমি তো আমার বাড়িতেই ছিলাম, ভ্লগ বানাচ্ছিলাম। ব্লগ? ভিডিও ব্লগ। আমার একটা ইন্টারনেট চ্যানেল আছে যেখানে আমি ভিডিও বানিয়ে আপলোড করি। স্যার আমি বাড়িতে ঘুমোচ্ছিলাম, আমার শরীরটা ঠিক ছিল না। স্যার আমি আমার ফ্যামিলির সাথে ফিল্ম দেখতে গিয়েছিলাম। আচ্ছা, কিছুদিনের মধ্যে সুধীরবাবুর ব্যবহারে কোনো পরিবর্তন দেখেছিলেন আপনারা? হ্যাঁ স্যার, আমি একটা জিনিস নোটিস করেছিলাম। স্যার আজ থেকে ঠিক 1 মাস আগে আমাদের মিটিং চলছিল। স্যার কি ব্যাপার, ভেতরে এসো। ঠিক আছে, তুমি যাও। Sorry, gentlemen. Meeting is over. বাচ্চাদের পোশাক? ইয়েস স্যার। আচ্ছা, আর কিছু নোটিস করেছিলেন আপনারা? কোনো অদ্ভুত কিছু? হ্যাঁ স্যার, এই 2 সপ্তাহ আগে উনি আমাকে বলেছিলেন যে উনি ওনার দলিল চেঞ্জ করতে চান। উইল বদলাতে চাইছেন কেন? জানি না স্যার, ওনার দলিলে 3 জন মানুষের নাম ছিল, একজন ওনার স্ত্রী মায়া আর 2 জন ওনার ছেলে। কিন্তু উনি চতুর্থ একজনের নাম জুড়তে চাইছিলেন, অ্যাড করতে চাইছিলেন। কি নাম ছিল ওই চতুর্থ জনের? ওনার নাম তো উনি বলেননি। আপনি কি উইলটা বদলেছিলেন? আসলে আমি পেপার সব তৈরি করে দিয়েছিলাম, ব্যাস নাম ভরে ওতে সুধীরকে সই করতে হতো। জানি না কি হলো, হঠাৎ নিজের বার্থডের কিছুদিন আগে ও আমাকে বলল যে দলিল বদলাতে চায় না, ওই পুরনো দলিলটাই থাকবে। ঠিক আছে, এই চতুর্থ ব্যক্তি আবার কোথা থেকে এলো যার নাম সুধীরবাবু নিজের উইলে ইনক্লুড করতে চেয়েছিলেন? সুধীরজির মৃত্যুর এই চতুর্থ জনের সঙ্গে কোনো কানেকশন থাকতে পারে। আমার তো এটাই কিছুতে মাথায় ঢুকছে না। বাচ্চাদের পোশাক কেউ কাউকে কেন পাঠাতে যাবে? বাচ্চাদের জামা কাপড় পাঠানো হয়েছিল, তাহলে ওই এনভেলপটা কোথায় গেল? সুধীরবাবুর রুমটা তো আমরা ভালো করে চেক করেছি, ওখানে তো কিছুই পাইনি আমরা। বাড়িতে নয় তো অফিসে? পেয়ে গেছি। আরে এতে তো দেখছি কোনো পোস্টাল স্ট্যাম্প বা যে পাঠিয়েছে তার নামই নেই।
তাহলে পার্সেল এখানে পৌঁছলো কি করে? মনে হচ্ছে এই এনভেলপটা সোজা কেউ কোম্পানির পোস্ট বক্সে ঢেলে দিয়েছিল। এই এনভেলপটা ডক্টর সালুকের কাছে পাঠিয়ে দিই, উনি হয়তো কিছু পেতে পারেন। ঠিক আছে। আচ্ছা, এই জাহ্নবী বলছিল যে এই পার্সেলটা দেখে মিস্টার সুধীর একদম চমকে গিয়েছিলেন। হতে পারে কোনো পুরনো স্মৃতি জেগে উঠেছিল। আর তারপর উনি কাউকে কলও করেছিলেন হয়তো। আগের মাসের কল ডিটেলস সুধীরবাবুরটা দেখি এই এনভেলপ পাওয়ার পরে সুধীরবাবু সবার আগে কাকে ফোন করেছিলেন? সুধীরের ফোন এসেছিল অনেক বছর বাদে। কি কথা হয়েছিল আপনাদের দুজনের? খুব রেগেছিল যে আমি ওকে কেন এনভেলপটা পাঠিয়েছিলাম, কিন্তু আমি তো ওকে এনভেলপ পাঠাইনি। কিন্তু কোনো কারণ তো ছিল যাতে সুধীরবাবু আপনাকে সন্দেহ করেন। হ্যাঁ, নিশ্চয়ই। ওই এনভেলপে বাচ্চার জামা ছিল। ওর মনে হয়েছিল ওটা সেই জামাটাই যেটা আমি আর সুধীর আমাদের সন্তানের জন্য কিনেছিলাম। আমাদের বাচ্চার জন্য? আমার আর সুধীরের সন্তান। 30 বছর আগে আমি আরকে ওয়েবস কোম্পানিতে অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে কাজ করতাম। সুধীরের বাবা সেটার মালিক ছিল। ওখানেই সুধীর আর আমার সম্পর্ক হয়েছিল। আর কিছু বোঝার আগেই আমি বুঝতে পারি যে আমি সুধীরের সন্তানের মা হতে চলেছি। তো আপনাদের দুজনের বিয়ে হয়নি? না, হয়নি। সুধীর তো কথা দিয়েছিল, কিন্তু ওর প্যারেন্টস রাজি হয়নি, কারণ আমি ওদের স্টেটাসে ছিলাম না। ওনারা তো সুধীরের বিয়ে অনেক বড়লোক বাড়িতে আর সেম স্টেটাসে করতে চেয়েছিলেন। তারপরে ওর প্যারেন্টস আর ফ্যামিলি খুব চেষ্টা করেছিল ওকে, আমাকে, এমনকি আমার ফ্যামিলিকেও বোঝানোর জন্য যে আমি বাচ্চাটাকে নষ্ট করে দিই। আমিও ঠিক করেছিলাম যে যাই হয়ে যাক আমি আমার সন্তানকে জন্ম দেবই। 15ই মার্চ 1990 সালে আমার সন্তান এই পৃথিবীতে এসেছিল, কিন্তু সেই রাতেই ও মারা গিয়েছিল। যে বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করছিলাম, ছোট ছোট জামা কাপড় পরাচ্ছিলাম, কিচ্ছু করতে পারিনি আমি ভেবেছিলাম যে এরকম সময় তো সুধীর আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে, কিন্তু ও তো এর আগেই আমার সাথে কথা বলাটাও বন্ধ করে দিয়েছিল। আর ওই মাসেই ও মায়াকে বিয়েও করেছিল। তো সেই জন্যই আপনি আজ অব্দি বিয়ে করেননি আর এখানে একাই থাকেন? হ্যাঁ। সুধীরবাবু আপনার সঙ্গে যা যা করেছেন তার জন্যে খুব কষ্ট হয়েছে আপনার হয়তো। খুব ঘেন্না করতেন ওকে? আমার থেকে বেশি ঘেন্না ওকে আর কেই বা করতে পারে। উনি আপনাকে আপনার অধিকার দেয়নি, আপনি সম্পত্তিতে ভাগ চাইলেন, আর যখন সম্পত্তি উনি আপনাকে দিলেন না তখন আপনি রেগে গেলেন আর মেরে দিলেন ওকে। আমি ওকে মারিনি, আর আমি ওকে কেন মারবো? আমি তো চেয়েছিলাম যে ও বেঁচে থাকুক আর সারা জীবন কষ্ট পাক। যেদিন সুধীরবাবু মারা যান সেদিন দুপুরবেলা আপনি কোথায় ছিলেন? আমি বাড়িতেই ছিলাম। আপনার কাছে কোনো উইটনেস বা প্রমাণ আছে? কোনো প্রমাণ নেই। হ্যালো, হ্যাঁ স্যার। ওকে স্যার, হ্যাঁ এখানেই আছেন, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, ইয়েস স্যার। স্যার, সালুমকে স্যার ফরেন্সিকে ডাকছেন তাড়াতাড়ি, বলছিলেন যে কিছু দেখাতে চান। ওকে।